Hello, my all sweetura. It's me, the owner of BTS Tekuk Imagination Stories. তোমরা আমায় দেখতে পাবে এই গল্পে কথক এবং সকল ফিমেল ক্যারেক্টারসে। হাই পার্পল বেবিজটা, মাই নেম ইজ টিশা, আই এম ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। আজকে এই স্ট্রিটে তোমরা আমাকে সকল মেল ক্যারেক্টারে দেখতে পাবে। এই পাড়ার একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করতে আসতো। তার উপর তার বড় দয়া ছিল, আসলে তাকে একটু করে টাকা দিত। টাকাটা হাতে পেয়ে সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করতে থাকতো, সেগুলো শুনতে তে অতিশয় ভালোবাসতো। সে বলতো তে পূর্বজন্মে তার আপন মা ছিল এবং সে তেকে দেখবার মাত্রই চিনে ফেলেছে। তে সেই বুড়ো ছেলেটি আজ সকালেই তাদের বাড়ির দরজায় এসে উচ্চকণ্ঠে ডাক দিল, আমার মা জননী কোথায় গো? সন্তানের আহ্বানে আজ তে কিছুটা বিব্রত হয়ে পড়লো। এখন জাঙ্কুক ঘরে আছে, সে টাকা আনতে যায় কিভাবে? এদিক সেদিক তাকিয়ে সে মামির কাছে গেল। মামি এইমাত্র তার ঝির সঙ্গে বকাবকি করে বিরক্ত মুখে রাঁধতে বসেছেন। তাকে কিছু না বলতে পেরে সে ফিরে এসে মুখ বাড়িয়ে দেখলো ভিক্ষুক দোরগড়ায় লাঠিটি ঠেস দিয়ে রেখে এখনো বেশ করে ওখানে বসে আছে। ইতিপূর্বে তে কখনো তাকে নিরাশ করেনি, শুধু আজ তাকে খালি হাতে ফিরিয়ে দেবে এটা তার মন সায় দিল না। ভিক্ষুক আবার ডাক দিল। ন্যান্সি ছুটে এসে খবর দিল, সেজদি তোমার সেই ছেলে এসেছে। তে বলল, ন্যান্সি একটা কাজ কর না রে, আমার হাত জোড়া, তুই একটিবার ছুটে গিয়ে জাঙ্কুকটার কাছ থেকে একটা টাকা নিয়ে আয় না। ন্যান্সি ছুটে চলে গেল। খানিক পর তেমন করে আবার ছুটে এসে তের হাতে একটা টাকা দিয়ে বলল, এই নাও। তে জিজ্ঞেস করলো, জাঙ্কুকটা কি বললো রে? কিছু না, আমাকে বললো চাপকানের পকেট থেকে একটা টাকা নিতে, আর আমি নিয়ে চলে এলাম। আর কিচ্ছু বললো না? না, আর কিচ্ছু বললো না। বলেই ন্যান্সি ঘাড় মেরে খেলা করতে চলে গেল। তে ভিক্ষুককে বিদায় করলো, কিন্তু অন্য দিনের মতো দাঁড়িয়ে থেকে তার কথাগুলো শুনতে পারলো না। ভালোই লাগলো না তার আজ। এই কয়েকদিন তাদের তাসের আড্ডা পূর্ণ থেকে চলেছিল। আজ দুপুর বেলা তে গেল না, মাথা ধরেছে বলে শুয়ে রইল। আজ সত্যি সত্যি তার ভারী মন খারাপ হয়েছে। বিকেল বেলা সে ন্যান্সিকে ডেকে জিজ্ঞেস করলো, ন্যান্সি তুই পড়া শিখে নিতে জাঙ্কুকটার ঘরে কি আর যাসনি? ন্যান্সি ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ যাই তো। তাহলে কি আমার কথা জাঙ্কুকটা কিছু জিজ্ঞেস করে না? না। হ্যাঁ হ্যাঁ, পরশু জিজ্ঞেস করেছিল, বলছিল তুমি দুপুরবেলা তাস খেলো কিনা। ন্যান্সি এমন কথায় উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, তাতে তুই কি উত্তর দিয়েছিস? ন্যান্সি বলে, তুমি দুপুরবেলা চারুদিদিদের বাড়িতে তাস খেলতে যাও, তাই বললাম। জাঙ্কুকদা জিজ্ঞেস করছিল কে কে খেলে, আমি বললাম তুমি আর সইমা, চারুদিদি আর তার মামা। আচ্ছা তুমি ভালো খেলো না চারুদিদির মামা ভালো খেলে? সইমা বলে তুমি ভালো খেলো, তাই না? এই কথার কোনো জবাব দিল না। হঠাৎ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, তুই অত কথা বলতে গেলি কেন? সব কথা তোর সব জায়গায় বলা চাই, তাই না? আর কোনোদিন তোকে আমি কিচ্ছু দেবো না। বলেই তে রাগ করে চলে গেল। ন্যান্সি অবাক হয়ে গেল। তার এই আকস্মিক ভাব পরিবর্তন সে কিছুতেই বুঝতে পারল না। সুজির তাস খেলা আজ দুদিন বন্ধ হয়েছে। তে আসে না। তেকে দেখা মাত্র ইউনো যে পরিমাণ আকৃষ্ট হয়েছে তা প্রথম থেকেই সুজি সন্দেহ করেছিলেন। তার সন্দেহ আজ সুদৃঢ় হলো। এই দুদিন ইউনো কিরকম উৎসুক ও অন্যমনস্ক হয়েছিল। অপরাহ্ন বেলায় বেড়াতে যেত না, যখন তখন বাড়ির ভিতর এসে এঘর ওঘর করত। আজ দুপুরবেলা তো সে বলেই বসলো, দিদি আজ খেলা হবে না? সুজি বলল, কি করে হবে ইউনো, লোক কই? আচ্ছা আয়, না হয় আমরাই তিনজনে মিলে খেলি। ইউনো উৎসাহহীন ভাবে বলল, তিনজনে কি খেলা হয় দিদি? ও বাড়িতে কে ডাকতে পাঠাও না। সে আসবে না। ইউনো বিমর্ষ হয়ে জিজ্ঞেস করলো, কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধহয়। সুজি ঘাড় নাড়িয়ে বললেন, না না, ওর মামা মামি সেরকম মানুষই নয়, সে নিজেই আসে না। ইউনো খুশি হয়ে বলল, তাহলে তুমি নিজে আজ গেলেই তে আসবেন না। কথাটা বলে ফেলে সে নিজেই মনে মনে ভারী অপ্রতিভ হয়ে গেল। সুজি হেসে ফেললেন, বললেন, আচ্ছা তাই যাই। বলেই চলে গেলেন এবং খানিক পরে তেকে ধরে এনে তাস খেলার জন্য বসিয়ে দিলেন। দুদিন তাস খেলা হয়নি, আজ অল্প সময়ের মধ্যে বেশ জমে গেল। তেরা জিতেছিল। 2 ঘন্টা পর সহসা ন্যান্সি এসে দাঁড়িয়ে বলল,
শেষদি জাঙ্কুক দাদা ডাকছে, জলদি আসো। তীর মুখ পাণ্ডুর হয়ে যায়। তাজ দাবা বন্ধ করে বলল, জাঙ্কুক দা অফিস যায়নি? কি জানি, চলে এসেছেন বোধহয়, বলে সে ঘাড় নাড়িয়ে প্রস্থান করলো। তে সুজির মুখ পানে চেয়ে কুণ্ঠিত ভাবে বলল, যাই সইমা, জাঙ্কুক দা ডাকছেন। সুজি তের হাত ধরে টেনে বললেন, সে কি, আর দুই হাত খেলে যা। তে ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, না সইমা, তাহলে জাঙ্কুক দা বড় রাগ করবেন। এই বলে সে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। তীর বেরিয়ে যাওয়া দেখে ইউনো সুজিকে প্রশ্ন করলো, জাঙ্কুক দাদা আবার কে দিদি? সুজি বললেন, ওই যে সম্মুখের ফটকওয়ালা বড় বাড়িটা। ও, ওই বাড়ি, নামজুন বাবু ওদের আত্মীয় বুঝি? সুজি ইউনোর মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আত্মীয় আবার কেমন? এদের ওই ভিডিওটুকু পর্যন্ত পুরো আত্মসাৎ করবার ফিকিরে আছেন। ইউনো আশ্চর্য হয়ে সুজির মুখের দিকে তাকিয়ে রইল। সুজি তখন গল্প বলতে শুরু করেন, কিভাবে আগের বছর জেহুপের মেজো মেয়ের বিয়ে হচ্ছিল না, পরে কিম নামজুনের কাছে টাকা ধার নিয়ে তাদের এই বাড়ি বন্ধক রেখেছিলেন। অবশ্য কিম নামজুন জানে যে এই টাকা কোনোদিনও পরিশোধ হওয়ার নয় এবং অবশেষে তিনি এই বাড়ি গ্রহণ করবেন। সুজি সমস্ত কথা খুলে বলার পর পরিশেষে নিজের মন্তব্য প্রকাশ করলেন, ওই নামজুনের আন্তরিক ইচ্ছা জেহব বাবুর ভাঙা বাড়িটা আরো ভেঙে ফেলে ওইখানে ছোট ছেলে জাঙ্কুকের জন্য একটা বড় রকমের বাড়ি তৈরি করবেন। দুই ছেলের দুই আলাদা বাড়ি, মতলব কিন্তু মন্দ নয়। এইসব ইতিহাস শুনে ইউনোর বেশ ক্লান্তি বোধ হলো। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা দিদি, জেহব বাবুর আরো তো মেয়ে আছেন, তাদের বিয়ে বা কি করে দেবেন? ইউনোর এমন কথা শুনে সুজিও আক্ষেপ করে বললেন, নিজের তো আছে, তাছাড়া এই তেও আছে, ওর বাপ মা নেই, সমস্ত ভারী তুই গরিবের ওপর বড় হয়ে উঠেছে, এই বছরের মধ্যে বিয়ে না দিলেও নয়, ওদের সমাজে কেউ সাহায্য করার নেই রে। আচ্ছা দিদি, জেহব বাবুর আরো তো মেয়ে আছেন, তাদের বিয়ে বা কি করে দেবেন? ইউনোর এমন কথা শুনে সুজিও আক্ষেপ করে বললেন, নিজের তো আছে, তাছাড়া এই তেও আছে, ওর বাপ মা নেই, সমস্ত ভারী তুই গরিবের ওপর বড় হয়ে উঠেছে, এই বছরের মধ্যে বিয়ে না দিলেও নয়, ওদের সমাজে কেউ সাহায্য করার নেই রে, জাত নেই সবাই আছে, আমরা এই বেশ আছি। ইউনো চুপ করে রইল। তিনি বলতে লাগলেন, সেদিন তের কথা নিয়ে ওর মামি আমার কাছে কেঁদে ফেললো, কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই। আচ্ছা ইউনো, তোদের মুঙ্গেরের ওদিকে কোনো বন্ধু বান্ধব এমন নেই তোর যে মেয়ে দেখে বিয়ে করে নেবে? অমন মেয়ে পাওয়া কিন্তু খুব শক্ত। বন্ধু বান্ধব আর পাবো কোথায় দিদি, তবে হ্যাঁ, আমি ওদের কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। ইউনোর বাবা ডাক্তারি করে অনেক টাকা এবং বিষয় সম্পত্তি রেখে গিয়েছেন, এখন সেই সমস্ত মালিক এখন ইউনোই। সুজি বললেন, তুই টাকা ধার দিবি? আমি আর কি ধার দেব দিদি, যদি ওনার ইচ্ছা হয় টাকা পরিশোধ দেবেন, নয়তো নয়। সুজি বেশ অবাক হলেন। তিনি বললেন, তোর টাকা দিয়ে কি লাভ? ওরা তো আমাদের আত্মীয় নয়, সমাজের লোকও নয়, এমনি এমনি কে টাকা দেয় রে আজকাল? ইউনো তার বোনের মুখের দিকে চেয়ে হাসতে লাগলো। তারপর বলল, তুমি একবার বলেই দেখো না দিদি, যদি উনি রাজি হন তাহলে আমি টাকা দিতে পারি। তে তো তাদের কেউ নয়, আমাদেরও কেউ নয়, তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব। ইউনোর কথা শুনে সুজি খুব একটা সন্তুষ্ট হলেন না। এতে তার নিজের সেরকম ক্ষতিবৃত্তি বলে কিছু নেই, তবে এতগুলো টাকা একজনকে দিচ্ছে, এটা অনেক মেয়ে মানুষের প্রসন্ন চিত্তে গ্রহণ করবে না। চারু এতক্ষণ চুপ করে কথাগুলো শুনছিল। সে মহা খুশি হয়ে লাফিয়ে উঠল, বলল, তাই দাও মামা, আমি সইমাকে বলে আসছি। কিন্তু সুজি চারুর এত খুশি দেখে তাকে ধমক দিয়ে বলল, তুই থাম চারু, তুই ছেলে মানুষ, এসব কথায় থাকিস না, বলতে হলে আমি নিজে বলবো। ইউনো বলল, তাই বলো দিদি, পরশু রাস্তার ওপর দাঁড়িয়ে জেহবাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল, কথাবার্তায় মনে হলো বেশ সরল, তুমি কি বলো দিদি?